This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। জল যন্ত্রণার ভিন্ন এই দুই ছবির সঙ্গে হিন্দু পুরাণ এবং মনসা মঙ্গলের বড় মিল, অন্তত আমার তো দেখে তাই মনে হলো। এই বাবাও এই সময়ের বাসুদেব। কোনো ঝড়ঝাপটা বিপর্যয়ের আঁচ সন্তানের গায়ে তিনি কিছুতেই লাগতে দেবেন না। ছবিটা ফের একবার দেখলেই বুঝবেন। সদ্যজাত সন্তানকে মাথায় তুলে রেখেছেন, জলপথ ধরে হাঁটছেন বাবা, সঙ্গে শিশুর মা। এক গলা নোংরা জলে নিজেরা ডুবছেন, সেদিকে ভ্রুক্ষেপ নেই। দেবকীর স্বামী বাসুদেব শিশু কৃষ্ণকে একটি ঝুড়িতে মাথায় নিয়ে যখন যমুনা পেরোচ্ছিলেন, তখন ঠিক এমনই ঘনঘোর বর্ষা, যমুনা ছিল উত্তাল। যোগীর প্রয়াগরাজের এই ছবি এখন ভাইরাল। যোগীর প্রয়াগরাজ থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দূরত্ব প্রায় 767 কিলোমিটার, কিন্তু দেবের ঘাটালেও জল যন্ত্রণার আরও এক মনসামঙ্গল যেন লেখা হয়ে গেল। সাপে কাটা মৃত স্বামী লক্ষিন্দরের প্রাণ ফেরাতে দেহ ভেলায় চাপিয়ে নদীতে পাড়ি দিয়েছিলেন বেহুলা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও মৃতদেহ কলার ভেলায় ভাসানো হলো এবং সে ছাড়া কোনো উপায় ছিল না। ভেলায় করেই শ্মশানে গেল মনসা চৌধুরীর মৃতদেহ। মনসা দেবীর স্বামী প্রয়াত কানাইলাল চৌধুরী ছিলেন ঘাটাল পুরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। একজন প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর দেহ সৎকার করার জন্য যদি কলার ভেলায় ভাসাতে হয়, তাহলে এই লজ্জা কার বলুন তো? একে কি সত্যি উন্নয়ন বলা যায়? উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে দুয়ারে, গোটা বাংলা ভেনিস হয়ে যাবে। দুয়ারের বাইরে পা রাখলেই হয় ভেলা কিংবা ডিঙি। একটুও বাড়িয়ে বলছি না, কিন্তু প্রত্যেক দিন এই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। দুদিন আগে বাদুড়িয়ার চাত্রা পঞ্চায়েতের ছবিটা ভুলে গেছেন, আপনাদের দেখিয়েছিলাম আমি। এমনই একটা মর্মান্তিক দৃশ্য, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, সেখানেও এই কলার ভেলায় চাপিয়ে। এরপর কোন বড় মুখে এ রাজ্যের সরকার উন্নয়নের বড়াই করে এবং নেতারা বলেন, বিশেষ করে শাসক দলের যারা জনপ্রতিনিধি। ঘাটালের শ্মশান যাত্রার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিরোধীরা সুর চড়িয়েছেন। শাসক বলছে এটাই ট্র্যাডিশন। হ্যাঁ, সত্যি এটাই ট্র্যাডিশন। 9 নম্বর ওয়ার্ডে ভদ্রমহিলা বয়সজনিত কারণে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। তো তার স্বামী বা অন্যেরা, তার আত্মীয় স্বজন, ওখানে নৌকো দেয়া আছে। যতটুকু জল আছে সেই ততটুকু জলের জন্যই নৌকো দেয়া আছে। সেই নৌকোতে করে তারা গেছেন, আর ওখানকার স্বাভাবিক রেওয়াজ অনুযায়ী, রীতি অনুযায়ী কলার ভেলা বা বাঁশের ভাড়াতে করে মৃতদেহটা যেখানে শ্মশান চুল্লি সেখানে নিয়ে যাওয়া হয়। তো চেয়ারম্যানের স্ত্রীকে যদি দাহ করতে না পারে, যদি জলে ভাসিয়ে কলা গাছের ভেলায় করে নিয়ে যেতে হয়, তাহলে সাধারণ মানুষ কতটা কষ্ট যন্ত্রণা আছে। চাতালের কাছে যে ইলেকট্রিক চুল্লি আজও কমপ্লিট হলো না। তাহলে ঘাটাল পৌরসভায় কিসের উন্নয়ন? ঘাটাল পৌরসভার চেয়ারম্যান কি কাজ করছে? অপদার্থ, অযোগ্য, শুধু লুট করছে। এ সরকার তোলাবাজি সিন্ডিকেটে ভরে উঠেছে, মাস্টার প্ল্যানের নাম করে কোটি কোটি টাকা লুট করছে। এটা কোনো ভাসিয়েও দেওয়া হয়নি। আমার মনে হয় এগুলো নিয়ে পাড়া মাথায় করা খুব একটা সমুচিত কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। এটা একটা স্বাভাবিক রীতি। শুনলেন তো, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, যথেষ্ট প্রবীণ নেতা, তিনি বলছেন এটাই রীতি। কোন নীতির কথা, কোন রীতির কথা আপনি বলছেন? কিসের রেওয়াজ? যদি রীতি হয়, বছরের অন্যান্য সময় কি শুকনো রাস্তায় জল ঢেলে তারপর কলার ভেলায় করে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় এই এলাকায়? আমি অন্তত এই এলাকার কথা বলছি। একজন মৃত ব্যক্তির শেষ যাত্রা শান্তির হবে না? এটা কি সম্মানের শ্মশান যাত্রা? প্লাস্টিক মুড়িয়ে বেবারিশ লাশের মতো করে নিয়ে যাওয়া হচ্ছে। বাহানা ভাববেন না, কোনো রকম বাহানা করবেন না। এটা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন যে কোন জায়গায় নিয়ে এসেছেন আপনারা। নদীর পারে বাস, 12 মাস ভাবনা তো থাকবেই। তবে তিস্তার এমন ভয়ঙ্কর রূপ আগে দেখেনি মালবাজারের টোটোগাঁও। তিস্তার ভাঙনে বিপর্যস্ত টোটোগাঁও, তিস্তার গর্ভে বহু চাষের জমি এবং বসতবাড়ি, কার্যত জনশূন্য হয়ে গেছে টোটোগাঁও।
কদিন আগেই আপনাদের আমরা দেখিয়েছিলাম যে তিস্তা নদী কিভাবে ভয়াবহ রূপ ধারণ করেছে, এবং সবথেকে যেটা চিন্তার এবং উদ্বেগের উত্তরবঙ্গের বিশেষ করে এটা হচ্ছে তিস্তা গতিপথ পরিবর্তন করছে। নদী বিশেষজ্ঞরা তেমনই বলছেন এবং আশঙ্কা করছেন সেটাকে কিছুতেই মানুষের পক্ষে আটকানো সম্ভব নয় এখন যা অবস্থা। এই যে তিস্তার ছবি আপনাদের দেখাচ্ছি, এটা টোটোগাঁও, মালবাজারের টোটোগাঁও, গোটা গ্রাম গোটা তল্লাট তিস্তার গর্ভে চলে যেতে বসেছে। তিস্তার ভাঙনে বিপর্যস্ত টোটোগাঁও, তিস্তার গর্ভে ইতিমধ্যেই প্রচুর চাষের জমি এবং বসতবাড়ি সব চলে গেছে, এবং এই এলাকাটা কার্যত এখন জনশূন্য। পাহাড়ে নাগারে বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। বৃষ্টি বাড়তে পারে, এখন এমন একটা অবস্থা যে পাড় ভেঙে গ্রামে ঢুকে যাচ্ছে নদী। মালবাজারের টোটোগাঁও আজ যেন ঠিকানা হারিয়েছে। এই এলাকাটা কিছুদিন পর আর হয়তো দেখাই যাবে না। শেষ সম্বল বুকে আঁকড়ে ভিটে ছাড়ছেন সেখানকার মানুষ। পাহাড়ে টানা বৃষ্টিতে তিস্তা এখন ভয়ঙ্কর। রাক্ষসে তিস্তা একে একে গেলতে বসেছে চাষের জমি, বসতবাড়ি সবই। ঘুম উড়েছে মালবাজারের মাগরাকোটার টোটগাঁওয়ের। বছর কয়েক আগেই তৈরি হয়েছিল এই বাড়ি। পার ভাঙতে ভাঙতে সেই বাড়িও তিস্তার গর্ভে। कब बनाए थे ये घर? ये तो अभी 2-3 से पहले। हाँ, लोन लिया था। बंधन से लिया था लोन। तो अभी पूरा डूब गया है। हाँ, डूब गया। तो आप लोग अभी कहाँ हैं? हम लोग अब कालागेती में रहते हैं। अब क्या करेंगे, घर तो डूब गया। শুধু একটা নয়, তিস্তার গ্রাসে একের পর এক বাড়ি। पर नहीं था, अभी 2-3 तो घर भी तोड़ दिया। अभी कल नहीं था इधर? नहीं था पानी। कितना घर तोड़ा कल रात को? कल 2-3-4 घर से तोड़ दिया। कल 4 तोड़ दिया। 4 घर तोड़ दिया। अभी तो क्या करेगा, पूरा तो पानी बारिश घुस रहा है, इसलिए पूरा सामान निकल के चला गया ना। पट्टा चाहिए ना, पट्टा उनसे घर बना लेगा। पट्टा तो चाहिए, अभी पट्टा तो नहीं है ना। পার ভাঙতে ভাঙতে গ্রামে ঢুকে পড়েছে তিস্তা। গ্রাম জুড়ে পড়ে রয়েছে পুলি। এতে ক্ষতি হয়েছে চাষের জমিরও। প্রাণ বাঁচাতে শেষ সম্বলটুকু নিয়ে ভিটে ছেড়ে নিরাপদে টোটগাঁওয়ের বাসিন্দারা। अभी भी तो रास्ता में पानी है। पानी है, अभी भी है, सामान निकल रहा है। तो गांव का आदमी लोग कहाँ गया सब? गांव का आदमी लोग कहाँ है? स्कूल बासाबाड़ी में है, कोई सुंदरी बस्ती में है, कोई कहाँ भाड़ा रूम में लेके रह रहा है। तो इधर तो चोरी वोरी भी हो रहा है। चोरी तो होगा, तो क्यों नहीं होगा? किसी का कॉल सब इधर जितना था कॉल सब उठा के ले गया आदमी। कोई ले गया पता ही नहीं चल रहा है। चोरी वहाँ पे एक था, वो भी ले गया। ये चोरी तो होता है, क्यों नहीं होगा? কার্যত জনশূন্য এই গ্রাম। জল কবে কমবে? আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছে টোটগাঁও। ওদিকে বিপদ আরামবাগ খানাকুল এলাকাতেও জলে ডুবে খানাকুলের গ্রামের পর গ্রাম। একই ছবি পুরসুরা এবং গোঘাটেও। এই পরিস্থিতিতে কাল আরামবাগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ তিনি আবার ডিভিসির দিকে তোপতে গেছেন। ডিভিসির বন্যা নিয়ন্ত্রণ আবার বাংলাকে ডুবিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ, ডুবেছে বিঘার পর বিঘা চাষের জমি, ব্যাপক ক্ষতি চাষবাসের। মাঠের ফসল মাঠেই পচে যাচ্ছে। খানাকুল, পুরসুরা, গোঘাটে কোথাও হাঁটু জল, কোথাও চাষের জমিতে কোমর সমান জল। এর কবে শেষ হবে? বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন, পঞ্চায়েত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে। মাস ঘুরতে চলল। খানাকুলে 7টি গ্রাম পঞ্চায়েতের 40টির বেশি গ্রাম প্লাবিত। খানাকুলে জল বাড়লেও পরিস্থিতির উন্নতি হয়েছে আরামবাগে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী আসছেন আরামবাগের পরিস্থিতি খতিয়ে দেখতে। ইতিমধ্যে পুরসুরা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক করেছেন সেচমন্ত্রী। সেখানেই মানস ভূঁইয়ার নিশানায় ডিভিসি। অদ্ভুত অত্যাচারী মানসিকতা নিয়ে বাংলাকে ধ্বংস করতে, সরকারকে বিপদে ফেলতে ডিভিসি জল ছেড়েই যাচ্ছে। এটা যদি একটু কম হতো তাহলে এই জমা জলগুলো হুড়ুর করে নেমে যেত, এতদিন জমে থাকতো না। ডিভিসির দিকে আঙুল তুলেছেন সেচমন্ত্রী, অথচ আরামবাগে তৃণমূলের নেতার গলাতেই উল্টো সুর। এখন বন্যার কোথায় গিয়ে কিছুই তো নেই বন্যার, এগুলো তো রাস্তায় বর্ষা এলেই ডুবে। ঠিক আছে, বন্যাটা হোক। বন্যা নয়, বর্ষার জল। তৃণমূলের নেতার গলাতেই উল্টো সুর।
অথচ সেদিন পুরসুরায় বিডিও অফিসে মিটিং করে ডিবিসির দিকেই আঙুল তুলেছিলেন মানসবাবু। পাশে বসেছিলেন ফিরহাদ হাকিম, বেচারাম মান্নাও। সেদিন সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের কাছেও কৈফিয়ত তলব করেন। কেন? 30% আমরা রাজ্যের টাকা দিয়ে লোন নিয়ে করেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকাও দেয়। সবাই জানে দিল্লি বোধহয় টাকা, আমাদের ইঞ্জিনিয়াররা একটা প্রচারও করেন, লজ্জা পায় আর কি। কুকুরে কুকুরে লজ্জাবতী লতার মতো আমার দপ্তরের ইঞ্জিনিয়াররা বলতেও চায়। মুখ্যমন্ত্রী ছবি টাঙিয়েছেন দেবাশিস বাবু। মুখ্যমন্ত্রী ছবি নেই কেন? দপ্তরের ইঞ্জিনিয়ারকেই প্রশ্নটা করলেন সেচমন্ত্রী। বিজেপিও পাল্টা দিল, মমতা ব্যানার্জির ছবি আছে, দিতে লজ্জা লাগে। ইরিগেশন মিনিস্টার সেখানে বলে যাচ্ছে যে সব কাজ হয়ে গেছে, সেখানে নাকি চিফ মিনিস্টারের ছবি লাগাতে হবে। তো এখন বিষয় হচ্ছে এরা ছবি রাজনীতিতে বিশ্বাস করে, এরা মানুষের উন্নয়ন চায়নি। কারণ প্রিমুনসেশন যে বাঁধের কাজ হয় ইরিগেশনের, এবছর সেই কাজটা পর্যন্ত করেনি এরা। কোথায় আছে? আমাকে যত কিলোমিটার কাজ হয়েছে পুরো কিলোমিটার ভিডিও করে দেখাবেন, আর কটা ছবি আছে আগামীকাল দেখাবেন, যাতে আপনারা সুযোগ না পান রাত্রে বুঝতে দেওয়া। কাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন আরামবাগ, তার আগে সেখানকার প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুতি ডাম্পিং গ্রাউন্ডের দুর্গন্ধ ঢাকতে বাঁশ বেঁধে আড়াল করা হচ্ছে গোঘাটের দুর্বল সেতু লাগানো বোর্ডও। থেকে গোঘাট যাবেন ঠিক এই পথেই, গোঘাটের কামারপুকুর যাবেন রামকৃষ্ণ মঠের একটি অনুষ্ঠানে, আর এখানেই ঠিক রামকৃষ্ণ সেতু, এই যে সেতুতে গাড়ি উঠছে রামকৃষ্ণ সেতু, আর রামকৃষ্ণ সেতুর পাশেই এই বাঁশের ব্যারিকেড করা হয়েছে। এখানে ত্রিপল দিয়ে এবং কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। কি ঢাকা হয়ে যাবে? যেমন এই যে ওইধারটা আড়াল হয়ে যাবে। ওইধারটাতে কি আছে? এখানে নোংরা আছে, ওই জন্য আড়াল হয়ে যাবে এদিকটা। দিয়ে এদিকটা কি দিয়ে দিবেন? এইধারটাই বানার বোর্ড হবে। বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কি যেহেতু রামকৃষ্ণ ব্রিজের নিচে ডাম্পিং গ্রাউন্ড আরামবাগ পৌরসভার, তাহলে কি আবর্জনা ঢাকতেই তাহলে কি এইভাবে ঘিরে দেওয়া হচ্ছে? ডাম্পিং গ্রাউন্ড নিচে যে ময়লা ফেলা হচ্ছে এবং ওই সেতুর নিচে, সেতুর পাশে দুর্গন্ধময়, ওখান দিয়ে গেলেই দুর্গন্ধ ছাড়ে, তাহলে সেইটাকে কাপড় দিয়ে আড়াল করা হচ্ছে। তাহলে সেগুলো খোলা থাকলেই তো ভালো হতো। ওখানটা তো এমনি নোংরা হয়ে থাকে, মুখ্যমন্ত্রী আসছে সেই জন্য ওই নোংরাগুলো যাতে না চোখে পড়ে সেই জন্য দেওয়া হচ্ছে। আর এখানে রামকৃষ্ণ সেতু, যেই সেতুটি দুর্বল, আমরা খবর দেখিয়েছিলাম, পাশেই আছে বোর্ড, ঢাকা দেওয়া হবে কাপড় দিয়ে। তাহলে মুখ্যমন্ত্রী মাসে একবার কিংবা 6 মাস ছাড়া একবার আসুক, তাহলে এই ময়লা ফেলাও হবে না, দুর্বল সেতু আর থাকবে না, সেতু মেরামত হবে আর রাস্তাগুলো হবে। অনেক কিছু বলে, হ্যাঁ, যে বিরোধী দলের সঙ্গে আমাদের করে লাভ নেই। আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবো, সেই জন্যে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে প্রকল্পগুলো আমরা ঝুলিয়ে দিচ্ছি। ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চলতি মাসেই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। কলকাতা লাগোয়া এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচি, দমদমে সভা করতে পারেন নরেন্দ্র মোদী। অগস্টের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর বাংলা সফরের সম্ভাবনা। তিলোত্তমা আন্দোলনে যুক্ত চিকিৎসকদের সমন, মানস গুমটা, সুবর্ণ গোস্বামী, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, কৌশিক চাকিদের সমন কলকাতা পুলিশের। গত বছর পুজোর সময় আন্দোলন, এবছর পুজোর আগে সমন। মোট 3টি মামলায় সমন সিনিয়র জুনিয়র চিকিৎসকদের। মেডিকেল কলেজ থেকে ডোরিনা পর্যন্ত মিছিলের জন্য মামলা রুজু। প্রতিবাদী চিকিৎসকদের পুজো পরিক্রমার জন্য কর্মসূচির মামলা রুজু। মহাষ্টমীর দিন মেট্রো চ্যানেলে জমায়েত, দ্রোহের উৎসব পালনের জন্য অভিযোগ দায়ের। 1 বছর পর সমন কেন? পুলিশের ভূমিকায় সরব আন্দোলনকারী চিকিৎসকরা। আগের বছরের পুজোর সময় আমাদের যে বিভিন্ন রকমের আন্দোলন কর্মসূচিগুলি চলছিল, সেই চলাকালীন কিছু কিছু অতি তুচ্ছ ঘটনা, সেইগুলিকে সামনে নিয়ে এসে কলকাতা পুলিশ
অনেক সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের কাছে বিভিন্ন রকম তারা কাগজপত্র পাঠাচ্ছেন, থানায় আসতে বলছেন বিভিন্ন ইনভেস্টিগেশনের কাজে সাহায্য করার জন্য। তাদের যদি সত্যিই কোনো সিরিয়াস অভিযোগ এদের বিরুদ্ধে থাকতো তাহলে 1 বছর ধরে তারা চুপ করে রইলেন কেন? আমার মনে হচ্ছে যে তারা হচ্ছে যে যারা আন্দোলন করছেন তাদেরকে কোথাও একটা ভয় পাওয়াতে চাইছেন এবং তারা হচ্ছে একটা প্রতিহিংসার আচরণ করতে চাইছেন। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH